প্ল্যান করে অনুজার মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুজাকে একটি সাইন করতে বললে তখনই ইচ্ছে করে হাতের নখ কেটে ফেলে অনুজা। এরপরে দেখা যাবে অনুজা বলতে থাকে, আমার হাতটা তো প্রচন্ড ব্যথা করছে কম্পাস, আমি এখন সাইনটা করতে পারবো না। যদি সাইন করি তবে কি সাইনটা মিলবে? মিলবে না, তাই বলছিলাম তোকে আমি পরে যদি হাতটা ভালো হয়, হাতটা শুকলে না হয় সাইনটা করিয়ে দেব, তখন কি সমস্যা হবে? তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, না মা, কোনো সমস্যা হবে না, একদম ঠিক আছে। তুমি তুমি হাতটা শুকালেই না হয় আমাকে বলো। এরপরে দেখা যাবে বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, আমি বুঝতে পারছি না তুমি মিথ্যে কেন বলছো। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত মোনাকে, হ্যাঁ মোনাকে মোনাকে দিয়ে কথা বলানোর জন্য হসপিটালে এসে অসুস্থতার নাটক করে অভিজ্ঞান দত্ত। এরপরে মোনার কণ্ঠস্বর শুনে শুয়ে পড়ে আর মুক্তিকে বলতে থাকে, তুমি তুমি মোনালিসার সামনে এমন ব্যবহার করবে যাতে করে ও বুঝতে পারে ও দাদু প্রচন্ড আহত। এরপরে মোনালিসা দৌড়ে ভিতরে ঢুকে আর বলতে থাকে, দাদু তুমি ঠিক আছো তো? তোমার এই অবস্থা কি করে হলো? তখনই অভিজ্ঞান দত্ত বলে, জানিস মোনা, আমি আমি বুঝতে পারছি না কার এত শত্রুতা আমার সঙ্গে। আমার বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেই আগুনে আগুনে পুড়ে আজকে আমার এই অবস্থা। প্রচন্ড ব্যথা করছে, পোড়ার জ্বালাটা যে কি আমি নিজেই বুঝতে পারছি। এরপরে দেখা যাবে মুক্তি বলতে থাকে, দেখছো দেখছো মোনালিসা, তোমার দাদুর কি অবস্থা হয়েছে। তোমার দাদুকে দেখে একদম একদম আমি ভালো থাকতে পারছি না। তোমার দাদুকে দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে। ভাগ্যিস আমরা ছিলাম, আমি আর সেনাপতি ছিলাম, তাই তোমার দাদু আজকে এখানে এভাবে শুয়ে আছে। তাছাড়া যে কি হতো ভগবানই জানে। এ কথা শুনে দেখা যাবে মোনালিসা কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে দাঁড়িয়ে থাকে প্রান্তিক। প্রান্তিক মোনার সঙ্গে আসায় তখনই মুক্তি মনে মনে বলতে থাকে, খেলাটা এবারই জমে যাবে, এবার একদম ঠিকঠাক ভাবে জমবে খেলা। এরপরে দেখা যাবে মুক্তি বলতে থাকে, মোনা তুমি এসেছো ঠিক আছে, কিন্তু এই ছেলেটাকে কেন নিয়ে এসেছো? এরপরে অভিজ্ঞ দত্তকে মোনালিসা বলতে থাকে, দাদু তোমার এই অবস্থা কি করে হলো? প্রচন্ড ব্যথা করছে আমি জানি, তুমি একদম একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ভেবো না, কোনো রকম কোনো ক্ষতি আমি তোমার হতে দেব না। তখনই দেখা যাবে এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি কি করব বল? এভাবে এভাবে কে যে আমার সঙ্গে শত্রুতা করলো আমি নিজেও বলতে পারছি না। তখনই দেখা যাবে মুক্তি মোনালিসাকে উস্কে দিতে থাকে আর বলতে থাকে, তোমার দাদুর এই অবস্থার জন্য কে বা কারা দায়ী আমরা কিচ্ছুই জানি না। আজকে যদি আমি আর সেনাপতি না থাকতাম তবে যে কি হতো। তখনই মোনালিসা প্রান্তিকের দিকে আঙুল তুলে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটার কারণেই আজকে আমার দাদুর এই অবস্থা। দাদু তুমি এই শুনে রাখো, এই যে এই প্রান্তিক বাবুই তোমাকে তোমাকে এভাবে কষ্ট পেতে দিয়েছে। প্রান্তিক বাবুর জন্যই তোমার আজকে এতটা কষ্ট হচ্ছে, উনি সমস্ত কিছুর পেছনে। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চাই, এটা দিয়েই তো আমি মোক্ষম অস্ত্র বানাবো। এদিকে দেখা যাবে কম্পাস ঘরে এলে তখনই তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, এসব কি হচ্ছে কম্পাস? আমি বুঝতে পারছি না, তুমি তোমার ঘরের মধ্যে কি খুঁজছো? এটা তো আমাদের ঘর, তাই না? তখনই কম্পাস বলে, বলা তো যায় না কোথাও কি ট্র্যাকার লাগানো আছে কিনা, তাই আমি সেগুলো খুঁজছি। এরপরে দেখা যাবে বিহানের কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? তখনই কম্পাস বলে, হ্যাঁ একদম ঠিক বলছি, কোনো যদি ট্র্যাকার থেকে থাকে সেটা সরিয়ে ফেলতে হবে, তা না হলে বিপদে পড়তে হবে, তা না হলে মস্ত বড় বিপদে পড়বো আমরা। তখনই কথা শুনে বিহান বলতে থাকে, কি বলছো এসব? বিপদে পড়বো মানে? কিসের বিপদ? কেন কেন আমরা বিপদে পড়বো? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, বলা তো যায় না, আমার ফোনের মধ্যে যেভাবে ট্র্যাকার লাগানো ছিল ঠিক একইভাবে যদি কোনো ট্র্যাকার টুকার লাগানো থাকে তখন কি হবে, বুঝতে পারছেন আমার কথাগুলো? তখনই দেখা যাবে কথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, একদম ঠিক বলেছো কম্পাস। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি, যে কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমি মনে করছি যে আমি আমি যেটা ভাবছি সেটাই সত্যি। এই যিনি এখানে আছে উনি আমাদের মা নন। মাকে হয়তো বা কেউ কিডন্যাপ করেছে, মাকে কিডন্যাপ করে এখানে এখানে অন্য কেউ মা সেজে এসেছে। আর সেটাও যদি কেউ না, আমি যদি ভুল না হই, সেটা হচ্ছে আমাদের আমাদের মায়ের বোন অনুজা। অনুজা ওই এসেছে এভাবে ছদ্মবেশ ধরে। এদিকে দেখা যাবে
মোনালিসা বলতে থাকে, আমি আমি তোমাকে ছাড়বো না। আজকে তোমার জন্য আমার দাদুর এই অবস্থা হয়েছে, তোমাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। তোমাকে আমি এমন শিক্ষা দেব, তুমি তুমি কখনো কল্পনাও করতে পারছো না। এই কথা শুনে প্রান্তিক অবাক হয়ে যায়। প্রান্তিক মনে মনে বলতে থাকে, আমি যেটা ভয় করেছিলাম সেটাই হলো। কিন্তু মোনা কেন বুঝতে পারছে না যে ওর ওর দাদু ওকে হিউমিলিয়েট করার জন্য এরকম করে মিথ্যে নাটক করছে। ও কেন বুঝতে পারছে না? এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত নাটক করে বলতে থাকে, প্রান্তিক বাবা, আমি তো তোমাকে খুব ভালো ছেলে ভাবতাম, কিন্তু তুমি তুমি এটা কি করে করতে পারো? এটা তো তোমার করার কথা ছিল না, তুমি তো এটা করতে পারো না, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে এ এ কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, উনি যেটা করেছে সেটার জন্য ওনাকে শাস্তি পেতে হবে। আমি নিজে পুলিশ ডাকবো, নিজে পুলিশ ডেকে ওনাকে পুলিশের হাতে তুলে দেব, পুলিশের কাছে দিয়ে দেব ওনাকে। এদিকে দেখা যাবে এরপরে প্রান্তিক মনে মনে বলতে থাকে, আমি জানি ও কিছুই করতে পারবে না, কারণ কারণ ওর মনটা অনেক নরম, ওর মনটা অনেক অনেক নরম। ও কিছুতেই এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। ও শুধুমাত্র দাদুর কথাতে হুমিলিয়েট হয়ে এসব কিছু বলছে। আর ওর দাদু জানে যে মোনালিসা একটা বোকা, ওকে খুব সহজেই বোকা বানানো যায়। এরপরে দেখা যাবে এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, প্লিজ মোনা, তুমি বোঝার চেষ্টা করো। এভাবে এভাবে হয় না। প্রান্তিক ছেলেটা খুব ভালো, কিন্তু আমি বুঝতে পারছি না প্রান্তিকের এত কিসের রাগ, যার কারণে প্রান্তিক এভাবে এভাবে আমাকে মারতে চাইলো। আমি তো মরেও যেতে পারতাম, তাই না? তখনই দেখা যাবে এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে, এসব কি বলছো কম্পাস? তোমার কথাগুলো শুনে আমার কেমন অদ্ভুত লাগছে, এসবের মানে কি বলো তো? তখনই দেখা যাবে কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক, কোনো ভুল নেই। তখনই কথা শুনে কম্পাস বলতে থাকে, আরেকটা পরীক্ষা করতেই পারি। মা নিজে বলেছিল যে মায়ের কাঁধে জরুল নেই, কিন্তু অনুজার কাঁধে জরুল আছে। সেটা দিয়েই আমি প্রমাণ করব। আমি আমি চেক করব যে এই মহিলার কাঁধে জরুল আছে কিনা। যদি জরুল থেকে থাকে তবে ওটা অনুজা, আর যদি জরুল না থেকে থাকে তবে ভাববো যে এটা এটা আমাদের মা। আর মায়ের কোনো অদ্ভুত আচরণ দেখে আমরা ভাববো মায়ের কিছু না কিছু অবশ্যই হয়েছে, যার কারণে মা এভাবে এভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে। তখনই কথা শুনে দেখা যাবে কম্পাস আরো বলতে থাকে, আপনাকে আমি ওই যে ভিখারিটা দেখেছিলাম না, সে সম্পর্কে বলছি, শুনুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে দেখা যাবে সেই ভিখারি সম্পর্কে বলাই অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখনই কম্পাস বলে, হ্যাঁ, আমি ফল কিনছিলাম, তখন দেখতে পেলাম ওই ভিখারিটা ওই ফলের দোকানে এলো। ওখানে এসে হঠাৎই ফলগুলো নিল, ওখান থেকে একটি ফল নিয়ে এরপরে লোকটার হাতে কিছু একটা দিল, দিয়ে ওনাদের সঙ্গে কথা বলতে লাগলো। কথা শুনে দেখা যাবে দেখা যাবে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, তুমি একদম ঠিক বলছো তো? এরপরে কম্পাস বলে, হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। সেদিন আমি নিজের চোখে দেখেছি, সবটা সবটা নিজের চোখে দেখেছি। নিজের চোখে কি আর ভুল বলা যায় বলো তো? এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, যদি সত্যি মহিলাটি আমাদের মা না হন, তবে আমাদের মা কোথায়? আমাদের মায়ের কোনো ক্ষতি হবে না তো? তখনই কম্পাস বলে, না, আমার বিশ্বাস মায়ের কোনো ক্ষতি উনি করবে না, কারণ মায়ের ক্ষতি করলে হিতে বিপরীত ওনারই হবে। উনিও অনেকটা বিপদে পড়ে যাবে। উনি এখানে থেকে হয়তো বা আর্মস গুলো ডেলিভারি করছে, যার কারণে উনি এখানে ঋতুজা চৌধুরী সেজে রয়ে গেছেন, যাতে করে কেউ ওনাকে সন্দেহ না করে। কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? সত্যি যদি এমন কিছু হয়, তবে আমরা কি করে মাকে ফিরিয়ে আনবো? মাকে তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? যে করে হোক মাকে খুঁজে বের করে আমাদের আমাদের আনতেই হবে, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে, যে করে হোক আমরা মাকে খুঁজে বের করবোই, যে করে হোক, যে কোনো মূল্যে আমরা মাকে অবশ্যই খুঁজে বের করব। যেভাবে হোক খুঁজতেই তো আমাদের হবেই। এদিকে দেখা যাবে মুক্তি বলছে, মোনালিসা, তোমাকে কিন্তু পুলিশের সামনে সমস্ত কিছু স্টেটমেন্ট দিতে হবে। সেখানে পুলিশ আসে, কিন্তু পুলিশের সামনে কোনোভাবে স্টেটমেন্ট দেয় না মোনালিসা। মোনালিসা চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুলিশ অফিসাররা বলতে থাকে, কি ব্যাপার, আপনি বলুন, আপনার কোনো বলার থাকলে আপনি বলতে পারেন। কোনো কোনো ভয় নেই, কোনো রকম কোনো দ্বিধা নেই। আপনি একদম চিন্তা করবেন না, কোনো রকম কোনো ভয় পাবেন না, আপনি বলতে পারেন। তখনই দেখা যাবে কথা শুনে
মোনালিসা মনে মনে বলতে থাকে, আর প্রান্তিক বাবু আমাকে যে কথাগুলো বলেছিল সেগুলো তো একদম সত্যি। তবে আমি কি করে ওনাকে সবার সামনে ছোট করতে পারি? কোনোভাবে তো ওনাকে আমি সবার সামনে ছোট করতে পারি না, সে রাইটটা তো আমার নেই, তাই না? এরপরে দেখা যাবে তখনই অফিসার বলে, কি হলো বলুন, আপনার কি বলার আছে বলুন, তা না হলে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তবে আপনি বলতে পারেন। আপনি এভাবে চুপ করে থাকলে তবে তদন্তের কাজ কি করে এগোবে? আমরা তো এখানে এসেছি শুধুমাত্র আপনার স্টেটমেন্ট নেওয়ার জন্য। আপনি যদি স্টেটমেন্টটা না দেন তবে বলে দিন। তখনই মুক্তি ও সেনাপতি বারবার বারবার মোনালিসাকে ফোর্স করতে থাকে, কিন্তু কোনোভাবেই মোনালিসা মুখ খোলে না। মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি মুখটা খুলতে পারবো না, কারণ মুখটা খুললে কোনোভাবেই আমি প্রান্তিক বাবুকে বাঁচাতে পারবো না। আর উনি যেটা করেছেন সেটা তো ভালোর জন্যই করেছেন, আমার মাকে উদ্ধার করার জন্য করেছে। দাদু তো সত্যি এভাবে কাউকে আটকে রাখতে পারে না, উনি তো কোনো অন্যায় করেননি যেটার কারণে আমি ওনাকে শাস্তি পেতে দেব। উনি তো কোনো রকম কোনো অন্যায় করেনি যার কারণে ওনাকে আমি এতটা কষ্ট দেব। এরপরে দেখা যাবে এদিকে এদিকে অখিলেশ এসে ঋতুজাকে কিছু কথা বলছে, কিন্তু ঋতুজা অন্যদিকে মনস্ক থাকায় ঋতুজা কোনোভাবেই অখিলেশের কথাগুলোই কান দেয় না। এরপরে দেখা যাবে তখনই অখিলেশ বলতে থাকে, কি ব্যাপার ঋতুজা, আমি যে কিছু বলছি তুমি কি শুনতে পাচ্ছো? আমার কথাগুলো কি তুমি কোনোটাই বুঝতে পারছো? আমার তো মনে হয় না তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কোনোভাবেই ঋতুজা সাড়া দেয় না। এরপরে অখিলেশ ঋতুজাকে ধাক্কা দিয়ে বলতে থাকে, কি ব্যাপার ঋতু, কি ভাবছো এভাবে? এভাবে কি ভাবছো আমি তো বুঝতে পারছি না। তুমি দিন দিন কেমন যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছ। তোমাকে কেমন যেন আমি চিনতে পারছি না, অচেনা লাগছে, খুব অচেনা। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আসলে সেরকম কিছুই না, একটু একটু ভাবছিলাম, আমার একটু ভাবার ছিল তো তাই সেগুলোই ভাবছিলাম। কি বলছিলে বলো? তখনই দেখা যাবে এ কথা শুনে এদিকে দেখা যাবে অফিসার মোনালিসাকে বলছে, আপনার যেটা বলার আছে আপনি বলতে পারেন, এভাবে ভয় পাবেন না, আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি নির্দ্বিধায় বলে দিন, কেউ আপনাকে কখনো শাসাতেও পারবে না আর ভয়ও দেখাতে পারবে না। তখনই এ কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আসলে আমার বোঝার ভুল ছিল, আমি সেরকম সেরকম কিছুই দেখিনি। যদি দেখতাম তবে অবশ্যই আপনাদেরকে বলতাম, অবশ্যই বলার চেষ্টা করতাম, কিন্তু আমি কি বলবো বলুন, আমি তো কিছু দেখিনি। আমি যদি দেখতাম অবশ্যই আপনাদের সঙ্গে কোঅপারেট করতাম। এই বলে দেখা যাবে মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি যদি এখন কিছু বলি তবে সবাই সবাই সমস্ত কিছু জেনে যাবে, সবাই সমস্ত কিছু বুঝে যাবে। আর দাদু যে ইচ্ছে করে নিজে নিজে আগুনটা লাগাতে পারে এটা আমারও বিশ্বাস আছে। আমি দাদুকে কোনোভাবে বিশ্বাস করতে পারি না, দাদু নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, সমস্ত কিছু। এরপরে দেখা যাবে মোনালিসার সাক্ষীতে অফিসার বলতে থাকে, উনি যেহেতু কিছু বললেনই না তবে তো আমরা কোনোভাবেই ধরতে পারি না যে আসল অপরাধী কে। এরপরে দেখা যাবে প্রান্তিক মোনালিসাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ায় তখনই দেখা যাবে অফিসার বলতে থাকে, যেহেতু আপনার নাতনি কিছু বলতে পারলো না, এখানে তো আমাদের বলার কিছু নেই, তাই না? আমরা তাই এখন যাচ্ছি। আর আপনাকে একটা কথা জানানোর আছে যে আমরা কিছু কিছু ফুটেজ পেয়েছি, যেগুলো থেকে আমরা খুঁটিয়ে দেখতে হবে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কে আগুনটা লাগিয়েছে। যদি বুঝতে পারি তবে আমরা অবশ্যই আপনাদের জানাবো, আর যদি বুঝতে না পারি তবে জানাতে পারবো না। এরপরে দেখা যাবে তখনই তখনই এই কথা বলে অফিসার চলে গেলে তখনই অভিজ্ঞান দত্ত রেগে যায়, হাতের ব্যান্ডেজ সমস্ত কিছু খুলে ফেলে। মুক্তি মনে মনে বলতে থাকে, এই মোনালিসা সমস্ত কিছু ভেস্তে দিল মেয়েটাকে। এতবার করে বোঝালাম যে ও যেন পুলিশের সামনে সমস্ত কিছু বলে দেয়, কিন্তু ও কোনোভাবেই কিচ্ছু বললো না, মুখ না খুলে আমাদেরকে বিভ্রান্ত করে চলে গেল। এদিকে দেখা যাবে ঋতুজাকে প্রান্তিক সম্পত্তি বললে ঋতুজা রেগে যায়। এরপরে কম্পাস সেখানে একটি মেশিন নিয়ে এসে ঋতুজাকে বলতে থাকে, মা আমি এটা তোমার জন্য বানিয়েছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তখনই ঋতুজা বলে, এটা কি রে? তখনই কম্পাস বলে, তোমাকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। তখনই কম্পাস মনে মনে বলতে থাকে, তোমাকে তোমাকে পরীক্ষা করতে আমার এটা করতেই হবে। আমি জানি একটু পরে এখানে দগ্ধচক্র বাঁধিয়ে দেবে, কিন্তু এরপরেও আমাকে এই পদক্ষেপটা নিতেই হবে, কারণ তোমার মুখোশটা আমার খোলা দরকার। তুমি যদি অনুজা হয়ে থাকো তবে তো আমাদের মাকে ফিরে পাওয়া প্রয়োজন, তাই না? তাই যে করে হোক আমাকে বুঝতে হবে যে তুমি আসলে কে, তোমার জরুরিটা দেখা খুব জরুরি। এরপরে দেখা যাবে এদিকে এদিকে অন্য আম্বার লোকজন
ভিখিরির কাছ থেকে সেই চিরকুটটা নেয় যেখানে নেক্সট নেক্সট ডিলের জায়গা সিলেক্ট করা হয়েছে। সেই জায়গাটার নাম সেখান থেকে নিয়ে নেয় মেয়েটি। মেয়েটি বলতে থাকে, অনু আম্মা আসবে, কোথায় আসবে জানিস তো, সেখানে চলে যায়। এদিকে দেখা যাবে কম্পাস ঋতুজাকে ইচ্ছে করে জল ভরিয়ে দেয়, পুরো শরীরে জল ছিটিয়ে দিলে তখনই রেগে যায় অনুজা। অনুজার এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। সবাই অনুজার কথার উত্তর দেখে বলতে থাকে, এটা কি করে সম্ভব, ঋতুজা তো এরকম কথা বলে না। এরপরেই দেখা যাবে কম্পাস জামা মুছে দিতে গিয়ে চুলটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তবে আমি সত্যি আমি